বাড়ছে। আমি তো বিধানসভায় যেমন আসি এসেছি এবং তোমরাও চেয়েছিলে, আমার আশা, আমি ছিলাম পার্টি অফিস, সেখান থেকে এসেছি। এবার তোমাদের কি জিজ্ঞাসা? আমি একটা পোস্ট না, আমি রিপোস্ট, ওটা বোধ আমি আমার ফেসবুকটা আমি নিজে আমি হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে না। না, আমি একটা রিপোস্ট, ওটা পোস্ট না, রিপোস্ট। আরে পোস্ট যদি কিছু হয়, এরকম যদি ঘটনা তৃণমূলের ঘটে, তো সেটা যাবে না আমার ফেসবুকে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি, এখনো বাকি আছে আরো 2 দিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা গায়ক গায়িকা পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। তারপর এখানেও পশ্চিমবাংলাতেও ওই যদি দেখা যায় কাউন্সিলর, চেয়ারম্যান, MIC, CIC, মেয়র তো বোধহয় এখন অনেকগুলো হয়েছে, কমিশনারেটও অনেক হয়েছে, আর কর্পোরেশনও অনেক হয়েছে। তারপরে মন্ত্রিসভায় যারা যারা রয়েছে তারা তো অরাজনৈতিক, রাজনীতির লোকই নয়। একটা আধটা হয়, ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই পরিপ্রকাশ ঘটছে আর কি। আমি ভীষণ খুশি। শুধু খুশি বলছো কেন? তো আমি কি দুঃখ পাবো নাকি তৃণমূল ভাঙলে? তোমাদেরও বলিয়ারি প্রশ্ন করো সবাই এমন এমন। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ MLA, সেই MLA-রা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। না, কখনো ঘটেনি। তৃণমূল বলে দল ছিল না তো। পশ্চিমবাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু, দিতে পারে। হ্যাঁ, সেক্রেটারিকে দেওয়া যায় কি পারে পারে আমি জানি না, দেবে কি দেবে না আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজ খবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না। সেটা একটু আধটু জেনেছি, শিখেছি মাত্র। অনেকের অন্য কিছু জানার শেখার অভ্যাস থাকে বা সেদিকে নজর থাকে, আমার সেটা ছিল না। সবারের বিধায়ক একটু পরিষদীয় রীতিনীতি জানার চেষ্টা করেছিলাম। যে সাহস তারা সঞ্চার করছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে যেতে সংক্রমিত হচ্ছে। বাকি বিধায়করাও কি সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে। এবং অপশানস আর দিয়ে
আইন আছে সেটা তারা ভাববে, সেটা তো আমার ভাবার কথা নয়, আমি ভাববও না। আপনার সাজেশন কি? না, আমি এগুলো নিয়ে আমি ভাবতে যাব কেন? ঋতব্রত যে উদ্যোগ নিচ্ছে তার প্রতি আপনার সাজেশন কি? না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিটা, আজকে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বলছি, উত্তর কলকাতার যদি এক বিধায়ক সাংসদ তারা যদি কোনোভাবে আসতে চান এই রকম ভাবে দলে স্বাগত নেওয়া জানাবেন? উত্তর কলকাতার একজন উত্তর কলকাতা একজনই তো সাংসদ। এবং তার পরিবারের বিধায়ক হ্যাঁ, আমার বন্ধু না, অনেক বড় বয়সে বন্ধু করে আমার বয়সটা বাড়িয়ে দিও না। হ্যাঁ, এখন বিজেপি এমনই একটা কঠিন রাজনৈতিক দল, সর্বভারতীয়, এবং নেওয়া না নেওয়ার ব্যাপারে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য তার দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে টেন্টেড কাউকে নেওয়া উচিত নয়। আমার একটা ওই যেটা বলেছিলাম, we have with us আমরা কথা বলছিলাম তাপস রায়ের সাথে এবং তোমরা শুনলেও যে তাপস রায়ের তরফ থেকেই বারবার ধরে যে পরিষদীয় রীতি যেটা রয়েছেন সেই পরিষদীয় রীতি আসলে কি করতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন এবার কি করবেন বিধানসভার অভ্যন্তরে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করছিলেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যেটা তাপস রায়ের বক্তব্যও ছিল, যেটি সোশ্যাল মিডিয়ার যে পোস্ট চলছে, যে কিছুক্ষণ আগেই তাপস রায়ের মতো নেতার এখান থেকেও পোস্ট হয়েছে যে আজই 50 জন বিধায়ক নিয়ে তারা আসবেন এবং কাকতালীয়ভাবে তারপরই দেখতে পাওয়া গেল যে সন্দীপন এবং ঋতব্রত মূলত তিনি ভেতরে প্রবেশ করলেন বিধানসভার অভ্যন্তরে এবং ঠিক একই সময় তাপস রায় তাপস রায় স্পষ্ট করে দিলেন যে তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছে। তার মানে কি এবার মহারাষ্ট্র মডেল বাংলায়? দেখো, সেই সম্ভাবনা তো প্রকট। তার কারণ হচ্ছে যে 80 জন বিধায়কের মধ্যে 2 জন বহিষ্কৃত হয়েছে, 78 জন বিধায়ক রয়েছেন। 78 জন বিধায়কের মধ্যে দরকার হচ্ছে আরো 51 জনকে। তার কারণ ঋতব্রত এবং সন্দীপন রয়েছেন, সেই 51 জনকে পেলেই সর্বমোট 53 জন হয়ে যাবেন। ফলে 53 জন তারা হয়ে গেলেই তারা সংখ্যা তত্ত্বের বিচারে এগিয়ে যাবে। ফলে মহারাষ্ট্রের ক্ষেত্রে যে ধরনের দেখতে পাওয়া গিয়েছিল যে ফ্লোট টেস্টের মধ্যে সংখ্যার দিক থেকে তারা প্রমাণ করে দেওয়া। হ্যাঁ, তবে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক ঘটনাবহুল সময় ছিল। আমরা গোটা ঘটনাকে ঘিরে আমরা দেখেছিলাম রিসর্ট পলিটিক্স দেখেছিলাম। এখানে দাঁড়িয়ে সেই ধরনের কোনো সম্ভাবনা এগোয় নাকি গত 2 দিন ধরে বেশি সময় ধরে যে প্রক্রিয়া, বিশেষত গত রবিবার বিকেল থেকে বারবার ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা ভালো ঋতব্রত সন্দীপনদের তরফ থেকে করা হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্দর কার্যত ফাটল ধরছে, ভাঙছে এবং তাই প্রবেশ করতে চলেছে হচ্ছে বিধানসভাতে কার্যত নতুন নেতাদের দায়িত্ব নিয়ে। আবির, তাপস রায় স্পষ্ট বললেন যে মহারাষ্ট্রের মতন অবস্থা হবে এই রাজ্যের তৃণমূলের। তার মানে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের লোগো, দলের কর্তৃত্ব হাতছাড়া হতে চলেছে? সেক্ষেত্রে বাংলার রাজনৈতিক সমীকরণে কতটা বদল হতে পারে? দেখো, লোগো অর্থাৎ প্রতীক এমনকি দলের নাম এটা হাতছাড়া হওয়ার জন্য আরো কতগুলো প্রক্রিয়া রয়েছে। সেটা শুধুমাত্র বিধানসভার অভ্যন্তরের একটি ঘটনার প্রেক্ষিতে ধরে নিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা সংখ্যার ভিত্তিতে প্রমাণ দিয়ে তারা আদায় করে নিলেন, তার ভিত্তিতে শুধু একা হবে না। একই সঙ্গে হচ্ছে লোকসভা এবং রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তাদেরও সংখ্যাগরিষ্ঠ অংশ, যারা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়বেন না এরকম শতাংশ, তার 2/3 সাংসদরা তারা যদি চলে যান তাহলে সব মিলিয়ে যে প্রতীক এবং হচ্ছে দলের যে নাম সেটা হাতছাড়া হওয়ার মতো জায়গা তৈরি হবে। তবে এর তো অনেকগুলো প্রক্রিয়া বা ধাপ রয়েছে। আমার ধারণা তাপস রায় যে বক্তব্য রাখলেন সেই প্রক্রিয়া বা ধাপের মধ্যে প্রথম অংশের কথা তিনি এদিনকে উল্লেখ করে দিলেন যে যার শুরুটা বিধানসভা থেকে হতে চলেছে। সামনেই তো সংসদের অধিবেশন রয়েছে, কার্যত বক্তব্যের মধ্যে দিয়ে এটাও উল্লেখ করে রাখা রয়েছে যে আগে কি হয়, দিল্লির দিকেও যারা নজর থাকে সেই প্রসঙ্গের কথাটাও কিন্তু বারবার ধরে কটাক্ষ করে তাপস রায়রা তুলে ধরছেন। সঙ্গে থাকো আবির। ইতিমধ্যেই বিধানসভায় এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাপস রায় এসেছেন, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম এবং তাপস রায় স্পষ্ট যেটা জানাচ্ছেন যে তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছে এবং এই তৃণমূল উঠে যাওয়া উচিত বলছেন তাপস রায়। জোর জল্পনা, তাহলে কি এবার তৃণমূল আড়াআড়ি ভেঙে যেতে চলেছে? তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশই বাড়ছে।
দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 বিধায়ক, অর্থাৎ তৃণমূলের 80 জন বিধায়ক ছিলেন, তার মধ্যে 2 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। হাতে এখন 78 জন বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন এড়াতে হলে 2/3 মেজরিটি অর্থাৎ 2/3, 78 জনের 2/3 অর্থাৎ 52 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। প্রয়োজনীয় সংখ্যা, এই 52টি প্রয়োজনীয় সংখ্যা জোগাড় হয়ে যাবে বলে আশাবাদী বেসুরোরা। আজই কি বিধানসভায় চিঠি দিতে পারেন ঋতব্রত সন্দীপন, সেই সম্ভাবনা ক্রমে জোরালো হচ্ছে।